বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই বাসায় অবস্থান করছো। তো কাজামালি স্কুলের অনলাইন ক্লাসে আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। মূলত এই অধ্যায়ের বেসিক কিছু বিষয় নিয়ে আমরা তোমার সাথে আলোচনা করব। অনেকেই, বিশেষ করে আমাদের কমার্সের যারা ছাত্র, তারা জ্যামিতিতে তাদের তেমন আগ্রহ নেই বা অনীহা। আমি বলবো, তুমি জ্যামিতি করার আগে অবশ্যই তোমাকে জ্যামিতির বেসিকগুলো জানতে হবে, এরপর তুমি জ্যামিতিগুলো করার চেষ্টা করবে। তখন তোমার কাছে জ্যামিতিগুলো অনেক বেশি সহজ এবং বোধগম্য হবে। তো আজকের ক্লাসে আমি বৃত্তের বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জেনে নিই বৃত্ত কি। একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান বক্ররেখাকেই বৃত্ত বলে। তো তোমরা লক্ষ্য করো, এখানে আমি একটা নির্দিষ্ট বিন্দু নিলাম ও এই নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব আমি ধরে নিলাম, এই দূরত্বটা 3 সেন্টিমিটার। নির্দিষ্ট দূরত্বে আরেকটি বিন্দু এ। এখন এই নির্দিষ্ট বিন্দু থেকে আমি যদি চারপাশে 3 সেন্টিমিটার দূরত্বে কিছু বিন্দু নিই এবং এই বিন্দুগুলোকে যোগ করে দিই, ফলে যে বক্ররেখাটা পাওয়া যাবে তাই বৃত্ত। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে এর চারপাশে অসংখ্য বিন্দু আছে। আসলে ওই বিন্দু সমূহের সেটগুলোই হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে আমরা বুঝলাম বৃত্ত একটা বিশেষ ধরনের বক্ররেখা, যা একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলে। তো আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের বিভিন্ন প্রকার জানি, যে ত্রিভুজ এবং চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। ঠিক একইভাবে নিশ্চয়ই বৃত্ত বিভিন্ন ধরনের হয়ে থাকবে, কিন্তু না। আজকে আমরা বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। প্রথমেই বৃত্তের কেন্দ্র। যেই নির্দিষ্ট বিন্দু থেকে অন্যান্য বিন্দুগুলো সমদূরবর্তী, সেই নির্দিষ্ট বিন্দুকেই বৃত্তের কেন্দ্র বলা হয়। যে নির্দিষ্ট বিন্দু থেকে অন্যান্য বিন্দুগুলো সমদূরবর্তী, তাকেই বৃত্তের কেন্দ্র বলে। এখানে এই নির্দিষ্ট বিন্দু ও এই বিন্দু হতে অন্য যে কোনো বিন্দু আমি নিই না কেন, সবগুলো বিন্দুর দূরত্বই সমান, তাই এই নির্দিষ্ট বিন্দুকেই বৃত্তের কেন্দ্র বলা হয়। এরপর আমরা জানবো বৃত্তের পরিধি। আমরা আগেই বলেছি বৃত্ত একটি বিশেষ ধরনের বক্ররেখা। আসলে এই বক্ররেখাটাই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমরা সহজভাবে বলতে পারি, বৃত্তের দৈর্ঘ্যকেই পরিধি বলে। বৃত্তের যে বক্রাকার যে রেখাটা আছে, এই রেখাটাকে যদি আমরা এদিক দিয়ে কেটে দিই, তাহলে এটাকে লম্বা করলে আমরা একটা দৈর্ঘ্য পাবো। আসলে এই দৈর্ঘ্যটাকেই বৃত্তের কি বলা হয়? পরিধি বলা হয়। এই বৃত্তের একটা নামকরণ করি আমরা, এ বি সি। ধরে নাও এটা একটা বৃত্ত, এই বৃত্তের নাম হচ্ছে এ বি সি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমরা কেন্দ্র কি, পরিধি কি, এই সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ব্যাসার্ধ। কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকেই ব্যাসার্ধ বলে। তোমরা দেখো, এখানে এই কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র হতে এটা পরিধি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলবো। ঠিক একইভাবে এই কেন্দ্র হতে যদি আমি এই পর্যন্ত একটা
দূরত্ব নিই, তাহলে এই দূরত্বটাকে বৃত্তের ব্যাসার্ধ বলা হবে। একটি বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত অসংখ্য বিন্দু আছে। কেন্দ্র হতে পরিধি পর্যন্ত এই দূরত্বগুলোকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ বলবো। আর একটি বৃত্তের যতগুলোই ব্যাসার্ধ নিই না কেন, সবগুলো ব্যাসার্ধ কি হবে? সমান হবে। যেমন আমি ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা 3 সেন্টিমিটার, ঠিক ও থেকে বি পর্যন্ত এই দূরত্বটাও কি হবে? 3 সেন্টিমিটার হবে। এরপরে আমরা জ্যা কি এই সম্পর্কে জানব। বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। তো বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দু, আমি ধরে নিলাম আমি যে কোনো দুটি বিন্দু, একটা বিন্দু বি, একটা বিন্দু সি, এই দুইটা বিন্দুকে যদি আমি সংযোগ করে দিই, যে রেখাংশটা পাওয়া যাবে ওই রেখাংশটাকে আমরা কি বলবো? জ্যা বলবো। এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে একটা বিন্দু বি, একটা বিন্দু সি, এই বি এবং সি বিন্দুটাকে সংযোগ করার ফলে আমরা যেই রেখাংশটা পেয়েছি, এই রেখাংশটাই হচ্ছে বৃত্তের জ্যা। এই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা বিন্দুকেই সংযোগ করতে পারি, সেটা এ হতে সি বিন্দু হতে পারে, এ হতে বি বিন্দু হতে পারে। তবে অবশ্যই শর্ত হচ্ছে ওই বিন্দুগুলো বৃত্তের পরিধির উপরেই হতে হবে। যেমন এটাকে আমরা বৃত্তের জ্যা বলা যাবে না, কারণ কি? এই যে একটা প্রান্ত বিন্দু পরিধির উপর, কিন্তু অপর প্রান্ত বিন্দু পরিধির উপর অবস্থিত নয়। তাহলে জ্যা হতে হলে অবশ্যই প্রান্ত বিন্দুগুলো বৃত্তের পরিধির উপরেই হতে হবে। তো পরিধির উপরস্থ দুটি প্রান্ত বিন্দুকে সংযোগ করে দিলে আমরা যে রেখাংশটা পাবো, ওই রেখাংশটাকেই বৃত্তের জ্যা বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা জানবো বৃত্তের ব্যাস। আমরা এখানেই দেখো আরো কয়েকটি জ্যা অঙ্কন করি। আমি এখানে একটা বিন্দু নিলাম ডি, এই বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত সংযোগ করে দিলাম, ফলে এখানে এডি একটি জ্যা উৎপন্ন হয়। তো তোমরা দেখো আগের জ্যা থেকে এই জ্যা কিছুটা ভিন্ন আছে। এই জ্যাটি কেন্দ্রগামী, তাহলে আমরা বুঝলাম কেন্দ্র দিয়ে গমনকারী যে জ্যা তাদেরকে ব্যাস বলা হয়। এডিকে আমরা জ্যা বলতে পারবো, কিন্তু যখনই কোনো জ্যা কেন্দ্র দ্বারা গমন করবে তখনই তা কি হবে? বৃত্তের ব্যাস হবে। তাহলে আমরা বুঝলাম কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। সেটা কেন্দ্রগামী যে কোনো জ্যা, সেটা এই বরাবর হতে পারে, এদিক থেকে হতে পারে, এদিক থেকে এদিকে হতে পারে, যেই কোনো কেন্দ্রগামী জ্যাকে আমরা ব্যাস বলবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সকল ব্যাসই জ্যা, কিন্তু সকল জ্যা কি নয়? ব্যাস নয়। তাহলে ব্যাস হতে হলো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থাকবে, জ্যারও দুইটা প্রান্ত বিন্দু আছে, জ্যার দুইটা প্রান্ত বিন্দু পরিধির উপরস্থ, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু পরিধির উপর অবস্থিত। কিন্তু পার্থক্য হচ্ছে এই জ্যাটা কেন্দ্রগামী নয়, এই জ্যাটা কেন্দ্রগামী। যেই জ্যাটি কেন্দ্রগামী হবে তাকে আমরা ব্যাস বলবো। তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, এই কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে এই ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, এটাও কত সেন্টিমিটার হবে? 3 সেন্টিমিটার। তাহলে আমরা দেখলাম ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এরপর আমরা এই অধ্যায়ের উপপাদ্যগুলো করার ক্ষেত্রে যে জিনিসগুলো আসলে আমাদের বেশি জানা দরকার, ওই ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে এখন আলোচনা করছি। বৃত্তচাপ, তোমরা
বোর্ডে লক্ষ্য করবে আমি 3 ধরনের বৃত্তচাপ এখানে লিখেছি, অর্ধবৃত্তচাপ, উপচাপ, অধিচাপ। প্রথমে আমরা জেনে নিব বৃত্তচাপ কি। সহজভাবে বলা যায় বৃত্তের অংশকে বৃত্তচাপ বলে। তো বৃত্তের যে কোনো একটা অংশ নিলেই সেটা কি হবে, বৃত্তচাপ হবে। তা আমি ধরে নিলাম আমি যদি বৃত্তের একটা অংশ নিই এ থেকে সি পর্যন্ত, তাহলে এ থেকে সি পর্যন্ত এই অংশটাকে যদি আমি কেটে নিই তাহলে এটাই বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ এর চেয়ে বড় হতে পারে, এর চেয়ে কি ছোট হতে পারে। যেমন এখানে এসি একটা বৃত্তচাপ, এই সিডি অংশ যদি আমি কেটে নিই সিডি একটা বৃত্তচাপ, এই বিডি অংশ কেটে নিলে বিডি একটা বৃত্তচাপ, এই বি এ বা এ বি একটা কি বৃত্তচাপ। এর বাইরে চাইলে আমি আর এর চেয়ে ছোট বৃত্তচাপ নিতে পারি এই, তাহলে এখানে এ ই একটি কি বৃত্তচাপ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে বৃত্তের যে কোনো অংশকে, বৃত্তের অংশকে কি বলবো, বৃত্তচাপ বলা হয়। আমরা দেখব যে বৃত্তচাপ 3 ধরনের। প্রথমেই অর্ধবৃত্তচাপ। তোমরা এখানে লক্ষ্য করো যে এডি কে আমরা ব্যাস বলি। এই ব্যাসটি আমাদের এই বৃত্তটাকে সমান দুটি অংশে বিভক্ত করেছে। যে উপরের দিকে একটি বৃত্তে বিভক্ত করেছে, এর নিচের দিকে একটি বৃত্ত, উপরের অংশে একটি অর্ধবৃত্ত, নিচের অংশে একটি কি অর্ধবৃত্ত। মূলত এই অর্ধবৃত্তটা যেই চাপের উপর অবস্থিত তাকে অর্ধবৃত্তচাপ বলে। কি বুঝলাম, অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্তটা যেই চাপের উপর অবস্থিত ওই চাপটাকে আমরা কি বলবো, অর্ধবৃত্তচাপ। তাহলে আমরা এই অর্ধবৃত্তচাপটার নাম এ সি ডি। ঠিক একইভাবে উপরের দিকে একটা অর্ধবৃত্তচাপ এ বি ডি। তাহলে আমরা বুঝলাম যে অর্ধেক বৃত্ত গঠন হওয়ার জন্য যেই চাপের প্রয়োজন হয় ওই চাপটাই হচ্ছে অর্ধবৃত্তচাপ। এরপরে উপচাপ। অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে আমরা উপচাপ বলবো, অর্ধবৃত্ত থেকে বড় চাপকে আমরা কি বলবো, অধিচাপ বলবো। তাহলে আমরা সহজভাবেই উপচাপ এবং অধিচাপ চিনব কিভাবে, অর্ধবৃত্ত থেকে যদি আমাদের চাপটা বড় হয় তাহলে সেই বৃত্তচাপটাকে বলবো অধিচাপ, অর্ধবৃত্ত থেকে যদি চাপটা ছোট হয় তাহলে ওই চাপটাকে বলবো আমরা উপচাপ। আমরা যদি এখানে এরপর আমরা শিখব স্যালক। একটি সরলরেখা যখন একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাটিকে ওই বৃত্তের স্যালক বলা হয়। দেখো আমরা একটা সরলরেখা অঙ্কন করলাম, এই সরলরেখাটি এই বৃত্ততে দুইটি বিন্দুতে ধরে নিলাম বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি। তাহলে আমরা বলতে পারি এই সরলরেখাটা এই বৃত্তের ছেদক। কেন ছেদক? কারণ এই সরলরেখাটি বৃত্তটাকে দুইটি বিন্দুতে ছেদ করছে। কত বিন্দু? দুইটি বিন্দু, একটা বিন্দু এ একটা বিন্দু বি। এরপর স্পর্শক। স্পর্শক হওয়ার ক্ষেত্রে যখন একটি সরলরেখা একটি বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাটিকে ওই বৃত্তের স্পর্শক বলা হয়। ধরো এখানে একটা বিন্দু সি, এই সরলরেখাটি এই বৃত্তটাকে সি বিন্দুতে, শুধু একটি মাত্র বিন্দুতে ছেদ করে, তাই এই সরলরেখাটিকে এই বৃত্তের কি বলা হবে, স্পর্শক বলা হয় বা বলা হবে। এই ক্ষেত্রে আমরা সরলরেখা এই পাশে অঙ্কন করতে হবে এমন না, আমরা যে কোনো বিন্দুতেই সরলরেখা অঙ্কন করতে পারবো। চাইলে আমি বি বিন্দুতে একটা সরলরেখা অঙ্কন করব। যদি এই সরলরেখাটি শুধুমাত্র একটি বিন্দু মানে শুধু বি বিন্দুকে ছেদ করে বা স্পর্শ করে, তাহলে এই সরলরেখাটিকে এই বৃত্তের কি বলা হবে, স্পর্শক
বলা হবে। তাহলে আমরা ছেদক এবং স্পর্শকের মধ্যে পার্থক্য কি? ছেদকের ক্ষেত্রে একটি সরল রেখা একটি বিন্দুকে দুইটি বিন্দুতে ছেদ করবে, আর স্পর্শ করতে হলে ওই সরল রেখা একটি বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে কি করবে? ছেদ করবে, তাহলে তাকে কি বলবো? স্পর্শ করবে। এরপর আমরা এই অধ্যায়ের লাস্ট টপিকস বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই অধ্যায়ের গল্পগুলো বুঝতে হলে অবশ্যই এই বিষয়গুলি ভালো করে বুঝতে হবে। বৃত্তস্থ কোণ কথা শুনে আমরা বুঝতে পারছি বৃত্তের উপরস্থ কোণকে কি বলি? বৃত্তস্থ কোণ। সহজভাবে বলা হয় যে বৃত্তের উপরস্থ যে কোণটা সেটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। আর বৃত্তের কেন্দ্রে অবস্থিত কোণটাকে কি বলতে পারি? কেন্দ্রস্থ কোণ। আমরা একটু দেখি বৃত্তস্থ কোণ কিভাবে তৈরি হয়। প্রথমে আমি একটা বৃত্ত স্থাপন করি। লক্ষ্য করো এখানে একটি চাপ। এই চাপের প্রান্তবিন্দু একটা প্রান্তবিন্দু এ, অপর প্রান্তবিন্দু হচ্ছে কি? বি। তাহলে এই চাপটি বুঝলাম কোনো একটি চাপের প্রান্তবিন্দু নয়, বৃত্তের পরিধির উপর যেই কোণ তৈরি করবে তাকে কি কোণ বলবো? বৃত্তস্থ কোণ। তো সেই ক্ষেত্রে এই চাপটা এই পরিধির যে কোনো বিন্দু, সেটা সি বিন্দু হতে পারে, এখানে আমি আরেকটা বিন্দু যদি নিই ডি বিন্দু হতে পারে, ই বিন্দু হতে পারে, যে কোনো চাপের প্রান্তবিন্দু পরিধির উপর যেই কোণটা উৎপন্ন করবে তাকে আমরা কি কোণ বলবো? বৃত্তস্থ কোণ। যেমন এই চাপের একটা প্রান্তবিন্দু এ, অপর প্রান্তবিন্দু হচ্ছে কি? বি। এই দুইটা প্রান্তবিন্দু কোথায় মিলিত হয়েছে? এই দুইটা প্রান্তবিন্দু একটা কোণ উৎপন্ন করছে কোন বিন্দুতে? সি বিন্দু। সি বিন্দুটা কোথায় আছে? এই বৃত্তের কিসের উপরে? বৃত্তের উপর, বা আমরা বলতে পারি বৃত্তের পরিধির উপর। আমার কোণটা সৃষ্টি হয়েছে সি বিন্দুতে। এই কোণের দুইটা প্রান্তবিন্দু হচ্ছে কোথায়? চাপের দুইটা প্রান্তবিন্দুই হচ্ছে এই কোণের দুইটা অপর দুটি প্রান্ত। তাহলে আমরা বৃত্তস্থ কোণ চিনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কোণটি বৃত্তের পরিধির উপর আছে কিনা, এবং অপর দুইটা পার্ট চাপের দুইটা প্রান্তবিন্দুতে কি হবে? অবস্থিত হবে। তাহলে আমরা এই বৃত্তস্থ কোণটাকে করতে পারি কিভাবে? কোণ এ সি বি কোণ অথবা বি সি এ কোণ। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, তুই বলবে এই কোণটা এ বি চাপের উপর দণ্ডায়মান। কেন এ বি চাপের উপর দণ্ডায়মান? কারণ এই কোণটা এই যে এ বি চাপের, এই যে এ বি চাপ, এ বি চাপের একটা প্রান্তবিন্দু এ, অপর একটা প্রান্তবিন্দু বি, যার কারণে এই কোণটাকে আমরা বলব এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ সি বি কোণ। আমরা আরো কয়েকটি বৃত্তস্থ কোণ দেখো, এখানে আমি আরেকটা কোণ অঙ্কন করছি, এটাও একটি বৃত্তস্থ কোণ। কেন বৃত্তস্থ কোণ? কারণ এই কোণের এ বি বি এই কোণটা উৎপন্ন হচ্ছে কোথায়? বৃত্তের উপর বা বৃত্তের পরিধির উপর। তাই আমি এই কোণটাকে বলতে পারবো বৃত্তস্থ কোণ। এই কোণটি কোন চাপের উপর দণ্ডায়মান? এই কোণটিও এই চাপের উপর দণ্ডায়মান। এরপর কেন্দ্রস্থ কোণ আমরা সহজভাবে বললাম যে কেন্দ্রের উৎপন্ন কোণটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণকে আমরা কি বলতে পারি? কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ হওয়ার ক্ষেত্রে এই একটা চাপ এবি কেন্দ্র যদি ধরে নিলাম, এই চাপের দুইটা প্রান্তবিন্দু হচ্ছে একটা প্রান্ত এ, একটা প্রান্ত বি। এই প্রান্তদ্বয় যদি আমরা কেন্দ্রের সাথে মিলিত করি, তাহলে এই কেন্দ্রের যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। তাহলে যে এ বি চাপ, এ বি চাপটা কেন্দ্রে একটা কি উৎপন্ন করছে? কোণ উৎপন্ন করছে। এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন কেন্দ্রস্থ কোণ? কারণ কোণটা কোথায় উৎপন্ন হচ্ছে? কেন্দ্রে উৎপন্ন হয়, তাই এই কোণটাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে কেন্দ্রে, বৃত্তস্থ কোণ উৎপন্ন হবে বৃত্তের পরিধির উপর।
সবাই একটু দেখো, আমরা এখানে এখানে একটা বৃত্তস্থ কোণ আছে, একটা কি কেন্দ্রস্থ কোণ আছে। বৃত্তস্থ কোণটাকে আমরা বলবো এ সি বি কোণ, কেন্দ্রস্থ কোণটাকে বলবো আমরা এ ও বি কোণ। তাহলে এই যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, এটা দুইজনে কি একই চাপের উপর অবস্থিত। কোন চাপ? এবি চাপ। কেন এবি চাপের উপর অবস্থিত? কারণ এই কোণের এই দুইটা প্রান্ত হচ্ছে এই চাপের দুইটা প্রান্তের সাথে হয়েছে, ঠিক এই কোণেরও প্রান্ত অপর দুটি প্রান্ত এবি চাপের উপর অবস্থিত। তাই আমরা বলবো এবি চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণ, আর এবি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে দুটো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যে বৃত্তচাপটি অর্ধবৃত্ত চাপ থেকে ছোট, সেই বৃত্তচাপটাকে আমরা অর্ধচাপ বলবো। যে বৃত্তচাপটি অর্ধবৃত্ত চাপ থেকে বড় তাকে আমরা অতিচাপ বলবো। এই ক্ষেত্রে আমি যদি একটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম F, এর একটা চাপ, লক্ষ্য করবে এই চাপটি এই অর্ধবৃত্ত চাপ থেকে কি ছোট, তাহলে আমরা বলতে পারি এই চাপটাকে উপচাপ বলব। আর যদি চাপটি অর্ধবৃত্ত চাপ থেকে বড় হয় তাকে আমরা কি বলবো? অতিচাপ বলব। এরপরে আমরা ছেদক নিয়ে, ছেদক হচ্ছে একটি সরল রেখা এবং একটি বৃত্ত, তারা যদি একটি সরল রেখা যদি একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে, তাহলে ওই সরল রেখাটিকে ওই বৃত্তের ছেদক